দুই বিদেশি হত্যার পর এখনও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে পোশাক কিনতে আসা বিদেশি ক্রেতারা। বড় ব্র্যান্ডের অনেক কর্মকর্তাই বাংলাদেশ সফর বাতিল করেছে বলে জানিয়েছে বিজিএমইএ। ইমেজ সংকট কাটাতে না পারলে বড় দিনের রপ্তানি আদেশ কমে যাবে বলে জানাচ্ছে সংগঠনটি। 5 দিনের ব্যবধানে খুন হন এক ইতালীয় ও এক জাপানি নাগরিক। এতে নিরাপত্তা শঙ্কায় পড়েন এখানে অবস্থানরত অনেক বিদেশি। সময় মতো পোশাক পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় আছে বিশ্বের বড় বড় ব্র্যান্ডের স্থানীয় প্রতিনিধিরা। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ক্রেতা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের চলতি মাসের নির্ধারিত বায়ার্স ফোরামের বৈঠকও বাতিল করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন বড়দিনকে কেন্দ্র করে এ সময়টাতে রপ্তানি আদেশ বাড়ার কথা থাকলেও বাস্তবে তা কমছে, কারণ বিদেশিরা এখনো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। 2 ফোঁটা জলে কিন্তু বৃষ্টি হয় না। তো এটা ঠিক যে দুজনের মৃত্যুর মানেই না যে বাংলাদেশ টেরোরিজমে ভরে গেছে, বাংলাদেশ একটা টেরোরিস্ট বেস কান্ট্রি হয়ে গেছে, সেটা অতিরঞ্জিত একটা শঙ্কা। কিন্তু এটাও অবশ্য সত্যি কথা যে শঙ্কাটা আছে এবং এই শঙ্কাটা আমাদের দূর করতে হবে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও সবশেষ দক্ষিণ কোরিয়া বাংলাদেশ সফরে তার নাগরিকদের সতর্কতা জারি করেছে। এতে আমেরিকা কেন্দ্রিক পোশাক খাতের অনেক বিদেশি ক্রেতাই বাংলাদেশে আসছেন না। এ মাসে H&M ও গ্যাপের দুজন বড় কর্মকর্তার ঢাকায় আসার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করা হয়। আমাদের কিছু কিছু বায়ার তাদের ভিজিটগুলো পোস্টপোন করছে, কয়েকজন তারা ক্যান্সেল করেছে এবং তারা বলছে যে হয় তাদের দেশে যে মিট করতে অথবা থার্ড কান্ট্রিতে মিট করেছে। সিটিজেনদের যে রেস্ট্রিকশন দিয়েছে এটা যদি রেখে দেয় তাহলে আমার মনে হয় যে আমাদের এই অর্ডারের উপরে, আমাদের বিজনেসের উপর একটা ইম্প্যাক্ট তৈরি হবে। বিদেশিদের আস্থা ফেরাতে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশে থাকা মিশনগুলো কাজ করতে পারে বলে জানায় বিজিএমইএ। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুই বিদেশি হত্যায় পোশাক খাতে কোনো নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা উড়িয়ে দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। দুপুরে সিলেটে একটি গণগ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। শর্ত তারা দেয়, এটা নিয়ম তাদের। শর্ত নিয়ে যেটা আমার সঙ্গে তাদের আলোচনা, তোমরা শর্ত দিবে না, আমার শর্ত যেগুলো আছে সেগুলো নিয়ে করবে এবং সেভাবে তারা করেছে। স্যার আরেকটা জিনিস স্যার, ওই যে দুজন বিদেশি নিহত হওয়ার পর স্যার একটা জিনিস স্যার, বিদেশি গার্মেন্টসটা বিজিএমই বলছে গার্মেন্টসের যারা বিদেশি বায়ার আছে তারা কমে যাচ্ছে, এটা কি আপনি কি এটার সাথে একমত এবং এটা কি করা উচিত? না 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 না, এটা টেম্পোরারি কোনো ডিফিকাল্টি হতে পারে, এটা বায়ার কমার কোনো সমাধান কোনো প্রয়োজন নাই এবং ইটস ভেরি রং অফ সার্টেন এমবাসিজ টু ইস্যু সাচ ডাইরেক্টিভস। ইতালি নাগরিক তাভেল্লা সিজার হত্যার ঘটনার তদন্তে খুব কাছাকাছি তদন্তকারীরা। সন্দেহভাজন 3 জনের ছবি নিয়ে চলছে বিশ্লেষণ। সিসি ক্যামেরা থেকে সংগৃহীত ছবি থেকে সম্ভাব্য 3 খুনিকে শনাক্ত করা হয়েছে। শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে পুলিশ। গুলশানে ইতালীয় নাগরিক তাবেল্লা সিজারকে হত্যায় কিলিং মিশনে ছিল 3 খুনি। ঘটনার পরপরই তারা একটি মোটরসাইকেলে ওই এলাকা ত্যাগ করে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। তদন্ত সংশ্লিষ্টরা জোর দিয়েছে ভিডিও ফুটেজের উপর। সংগ্রহ করা ভিডিও ফুটেজ থেকে 3 মোটরসাইকেল আরোহীকে শনাক্ত করা হয়। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া বর্ণনা অনুযায়ী তাদের ছবি আঁকার পর তাদের আবারও দেখানো হয়, মেলানো হয় ভিডিও ফুটেজের সঙ্গেও। হত্যাকাণ্ড ঘটিয়ে মোটরসাইকেলে কিছু দূর গিয়ে নেমে যায় একজন। গোয়েন্দারা জানান, মোটরসাইকেল থেকে নেমে যাওয়ার পর সে মোবাইল ফোনে কথা বলতে বলতে এলাকা ত্যাগ করে। ওই ব্যক্তির কাছেই অস্ত্রটি ছিল বলে ধারণা গোয়েন্দাদের। পুলিশের আইজি জানান, সব দিক মাথায় রেখে তদন্ত চলছে। খুনিদের একেবারে কাছাকাছি তদন্তকারীরা। ইনশাআল্লাহ আমরা আশাবাদী এটা যখন পুরোপুরি শেষ হয়ে যাবে আমরা আপনাদের কাছে বিস্তারিতভাবে আপনাদের ডেকে আপনাদের মাধ্যমে যাতে সব জানাবো। পুলিশের ধারণা সরাসরি কিলিং মিশনে ছিল 3 জনই। তাদের নির্বিঘ্নে পালাতে সহযোগিতা করেছে আরেকটি দল। নেপথ্যে ছিল মদত ও অর্থদাতা। সব মিলিয়ে এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। মাসুদ কার্জন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বিজিএমই এর সহসভাপতি শহীদুল্লাহ আজিম এবং সহকর্মী মাসুদ কার্জন। শহীদুল্লাহ আজিমের কাছেই আমরা প্রথমে যাব। শহীদুল্লাহ আজিম, আমরা জানি যে 2 বিদেশি হত্যার পরে শুধুমাত্র যে বিদেশিদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে তাই নয়, আমরা দেখেছি যে গার্মেন্টস সেক্টরের একটা সরাসরি প্রভাব পড়তেও
দেখেছি এবং ক্রেতারা অনেকেই আসার কথা ছিল, একটা কনফারেন্স হওয়ার কথা ছিল, সেটিও বাতিল হয়ে গেছে। আমরা একটু সামগ্রিকভাবে জানতে চাই যে এইটি আসলে যদি আশ্বস্ত করা না যায় বিদেশিদের, ক্রেতাদেরকে এবং বিদেশি যে এমবেসিগুলি আছে তাদেরকে, সেক্ষেত্রে আপনাদের জন্য কি ধরনের পরিস্থিতি অপেক্ষা করছে মনে করছেন? আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে বলতে চাই, আমি কিন্তু সাবেক সহসভাপতি ছিলাম বিজিএমই। বিদেশে হত্যার পরে ইমিডিয়েটলি একটা সাময়িক সবার কাছে একটা শঙ্কা ছিল, আতঙ্ক ছিল। অনেক বায়া তাদের ভ্রমণ ক্যান্সেল করেছিলেন বাংলাদেশে। তবে আস্তে আস্তে আসা শুরু হয়েছে, তাদের বিশ্বাস ফিরে পাচ্ছেন। আমি বলবো না শতভাগ তারা ফিরে আসছেন, কিন্তু আসা শুরু হয়েছে। আমি বলবো যে বিভিন্ন দেশে এরকম হয়ে থাকে, বাংলাদেশে এমন কোনো ঘটনা হয় নাই যে একেবারেই তাদের ভ্রমণ বাতিল করতে হবে। কিছুদিন আগে আপনারা দেখবেন অস্ট্রেলিয়ায় পুলিশ হেডকোয়ার্টার বাইরে 2 জন মারা গেল, আমাদের আমেরিকায় বাচ্চাদের গুলি করে হত্যা করা হলো। তাদের দেশ কিন্তু থেমে নেই, আমাদের দেশে থেমে থাকবে না। সাময়িক একটা অসুবিধা হয়েছে, আমাদের গোয়েন্দা তদারকি বাড়াতে হবে আরও, এবং সেটা ধারাবাহিকতা রক্ষা করতে হবে। তাদেরকে আস্থায় আনতে হবে, আস্থায় আনার দায়িত্ব কিন্তু আমাদের সরকারের সবার। শহীদুল্লাহ আজিম, আমরা দেখেছি যে বিশেষ করে পোশাক শিল্পে বাংলাদেশেও অনেক বিদেশি পোশাক শিল্পে সরাসরি কাজ করছেন। তো তাদের দিক থেকে কোনো ধরনের আতঙ্ক, অথবা একদিক থেকে তাদের দিক থেকে কোনো ধরনের আতঙ্কের কথা আপনারা পেয়েছেন কিংবা, অথবা অন্য দেশের যারা নাগরিক আছেন তাদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে, আস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে তারা কোনো ধরনের ভূমিকা রাখছেন কিনা? এই ঘটার ইমিডিয়েট পরেই অনেকে বিদেশি নাগরিক যারা আমাদের দেশে কাজ করতেন, তারা সাময়িকভাবে ফ্যাক্টরি যাওয়া বন্ধ রেখেছিলেন, বাইরে হওয়া বন্ধ রেখেছিলেন। তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল তারা যেন সন্ধ্যার পরে বাইরে না যায়, দিনের বেলা গেলেও গাড়িতে যায়। তো আপাতত এখন দেখা যাচ্ছে স্বাভাবিক হয়ে আসছে আস্তে আস্তে। তারা আস্তে ফেরত আসছে যে না, এরকম ঘটনা পুনরাবৃত্তি হয় নাই। আমরা আশা করব এরকম ঘটনা বাংলাদেশে পুনরাবৃত্তি হবে না। তখনই সবাই আস্থায় আসবে এবং আমাদের সেই ক্রেতারা আবার ফেরত আসবে সবাই। শহীদুল আজিম, যদি এই যে ক্রেতারা যে ফিরে আসছে সেই জিনিসটি আরো ভালোভাবে মানুষকে, কারণ মানুষেরও এক ধরনের আস্থার সংকট তৈরি হয়েছে, ফলে এই বিষয়টি কিভাবে আরো বেশি উপস্থাপন করা যায় যে আমাদের ক্রেতারা সবাই চলে যায়নি, বা অনেকেই যারা চলে গিয়েছিলেন তারা আবার ফিরে আসা শুরু করেছেন, তো এটাও এক ধরনের মেসেজ মানুষের কাছে দেয়া যেত। দৃশ্যমান কিছু সরকার কিছু ব্যবস্থা নিয়েছেন, সেটাতে আপনি দেখবেন গতকালও আমাদের অনেকগুলো অ্যাম্বাসেডর আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছিলেন, তাদের সন্তোষ প্রকাশ করেছেন। এবং আমরাও ক্রেতা যারা আছে, লোকাল অফিস যাদের আছে ক্রেতাদের, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। আস্তে আস্তে তারা আসা শুরু করেছে, আমার মনে হয় সেটা অব্যাহত থাকবে। আমি বলছি না যে 100% তারা ফেরত আসছে, কিন্তু আসা শুরু হয়েছে। শহীদুল আজিম, আমাদের সঙ্গে থাকুন। আমরা একটু সহকর্মী মাসুদ কার্জনের কাছ থেকে জানতে চাইবো যে তদন্তর কি অবস্থা, কারণ তদন্তটির দিকে আসলে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বেই তাকিয়ে আছে। এবং মাসুদ কার্জন, আমরা দেখেছি যে কয়েকদিন আগেও ডিএমপি কমিশনার তিনি কিন্তু বলেছিলেন প্রায় একই রকম কথা, যে খুনিদেরকে শনাক্ত করা গেছে। তো শনাক্ত করার পরে আসলে কতদিন লাগতে পারে তাদেরকে নিশ্চিতভাবে গ্রেপ্তার করা, অথবা এইখানে অন্য কোনো বিষয় আছে কিনা, খুনিরা ইতিমধ্যেই আমাদের আয়ত্তের বাইরে চলে গেছে কিনা? যারা তদন্ত করছেন এবং পুলিশের যারা শীর্ষ কর্মকর্তা আছেন তারা কিন্তু বারবারই জোর দিয়ে বলছেন যারা 3 জন যারা কিলিং মিশনে ছিলেন, সরাসরি ঘটনাস্থলে ছিলেন, তাদেরকে তারা অনেকটাই কাছাকাছি চলে গেছেন এবং তারা কয়েকটা গোয়েন্দা জালের মধ্যে আটকা আছেন, এরকমটি কিন্তু বলছেন, এবং তারা এর মধ্যেই শনাক্ত হয়ে গেছেন। আপনি একটু আগে যে প্রতিবেদনটি দেখেছেন সেখানেও কিন্তু আমরা দেখিয়েছি যে আসলে 3 জন সন্দেহভাজন যারা ছিলেন, প্রত্যক্ষদর্শী যারা ঘটনার পরপরই বর্ণনা করেছিলেন যে একটি মোটরসাইকেলে করে এসে সেই তাবেল্লা সিজারকে হত্যার পর তারা আবার মোটরসাইকেলে করে পালিয়ে যায়। তো পুলিশ যেহেতু স্পর্শকাতর মামলা, তারা বেশ কিছু আসলে বিষয় সামনে রেখে তদন্ত শুরু করেছিল, ব্যক্তিগত বিরোধ, তারপরে হচ্ছে যে বিভিন্ন বিষয়। তারপরে সর্বশেষ যে তারা তদন্তে যেটি এসছে, যে পুলিশের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে এটি আসলে পরিকল্পিত হত্যাকাণ্ড এবং ষড়যন্ত্রও বটে। সেই বিষয়টি হচ্ছে যে তারা অনেকটা নিশ্চিত হয়, তারপরে তারা তদন্ত শুরু করে। তদন্তের প্রথম ধাপ যেটি ছিল সেটি হচ্ছে যে
যে তিনজন ঘটনাস্থলে এসেছিলেন, মোটরসাইকেলে করে এসেছিলেন, গুলি করেছিলেন, আবার মোটরসাইকেলে করে পালিয়ে যান, তাদের তিনজনকে ঘিরেই পরে গোয়েন্দারা তাদের তদন্তটা সেদিকে ফোকাস করে বা সেদিকে যায়। তারপরেই কিন্তু তারা সেই ভিডিও ফুটেজটা সংগ্রহ করে যারা প্রত্যক্ষদর্শী তাদের কাছ থেকে বর্ণনা এনেছেন কীরকম হতে পারে, তাদের ছবি স্কেচ করেছেন, তারপরে তারা সেই ভিডিও যে ফুটেজের ছবি বের করে তাদেরকে আবার দেখিয়েছেন যে তারা কিনা বা যে বর্ণনা হয়েছে সেটি মিলেছে কিনা, সেই দিক নানান দিক চুলচেরা বিশ্লেষণ করে তারা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে তিনজন ভিডিও ফুটেজ থেকে পাওয়া গেছে যে তিনজন মোটরসাইকেলে করে যাচ্ছেন, কিছু দূর গিয়ে দুইজন যাচ্ছেন, একজন নেমে যাচ্ছেন, একজন নেমে মোবাইল ফোনে কথা বলছেন, তারপরে হেঁটে হেঁটে যাচ্ছেন, পুরো তিনজন যারা এই তিনজনকে শনাক্ত করেছেন খুব তাড়াতাড়ি। তারা বলছেন একেবারেই কাছাকাছি চলে এসছেন, তাদেরকে শনাক্ত করা হয়ে গেছে, এখন হচ্ছে গ্রেপ্তারের পালা, এরকমটি বলছেন। এবং যেটি বলছেন যে আসলে হত্যাকাণ্ড, এরকম একটি হত্যাকাণ্ড যেহেতু পরিকল্পিত ষড়যন্ত্র বলা হচ্ছে এবং তদন্তেও সেটি এসছে বলে তারা ধারণা করছেন, সেই ক্ষেত্রে আসলে তিনজন যে এসেছিলেন শুধু তিনজনের সিদ্ধান্ত কিন্তু এই হত্যাকাণ্ড না। যারা আইনশৃঙ্খলা বাহিনী বা যারা গোয়েন্দা তদন্ত সংস্থা তারা বলছেন, দেখা গেছে যে তারা বলছেন যে এরকম হতে পারে যে তিনজন আসলে ঘটনাস্থলে ছিলেন, পাশাপাশি আরেকটি টিম ছিল যারা এই তিনজনকে নির্বিঘ্ন ঘটনাস্থল বা ওই এলাকা ছাড়তে সহযোগিতা করেছেন, তাদের একটি দল ছিল। তারপরে হচ্ছে যে যেহেতু একটি পরিকল্পিত এবং ষড়যন্ত্র বলা হচ্ছে, সেক্ষেত্রে অর্থের বিষয় আছে, মদতের বিষয় আছে, তো সেই ক্ষেত্রে এটি আপাতত তিনজনকে শনাক্ত করা গেছে, তাদেরকে হয়তো গ্রেপ্তার করা হবে এবং বলছেন যে খুব তাড়াতাড়ি, এবং গ্রেপ্তার করা তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে এর পেছনে আসলে কারা আছে সেই জিনিসটি পরিষ্কার হবে, এরকমটি আমরা পুলিশের শীর্ষ কর্মকর্তারা কিন্তু গত 2-3 দিন ধরে বলে আসছেন। এবং আসলে সেই হিসেবে তাদেরকে তিনজনকে গ্রেপ্তার করা এবং বলা হচ্ছে যে যেহেতু এটি স্পর্শকাতর মামলা, খুব গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে, যেমন তদন্ত যারা পুলিশ ডিপার্টমেন্টে বিশেষ করে যারা ভালো তদন্ত করেন, প্রযুক্তি নিয়ে ভালো কাজ করেন, তাদেরকে কিন্তু এই ঘটনায় যুক্ত করা হয়েছে। এবং তারা বলছেন যে পুলিশ কর্মকর্তারা বলছেন তারা সর্বোচ্চ শক্তি দিয়ে কিন্তু তারা এই বিষয়গুলো তদন্ত করছেন। এবং দুটি ঘটনারই সেই জাপানি নাগরিক এবং ইতালীয় নাগরিক তারা অনেকটাই কাছাকাছি চলে এসছেন এবং বলছেন যে গণমাধ্যমকে ডেকে তারা কারা তাদেরকে সেই প্রকাশ্যে আনা হবে এবং তারা হয়তো এর পেছনে কারণ সেটিও তারা বের করতে পারবেন। জাহিদ। মাসুদ কার্জন, এখানে একটু জানতে চাই, আপনি অনেকদিন ধরেই অপরাধ বিষয়ে সাংবাদিকতা করছেন, এই যে খুব কাছাকাছি চলে গিয়েছে এই ধরনের কথাগুলি আসলে কখন বলা হয়, এটা অন্য কোনো বার্তা আপনাদেরকে দেয় কিনা? এই ধরনের দ্বারা হচ্ছে যে আসলে পুলিশ তদন্তটি শুরু করেছিল যে ভিডিও ফুটেজ যেটি ছিল একেবারে অস্পষ্ট ছিল অনেকটা, যে আসলে তারা বুঝতে পারছিল না আসলে কারা। তারপরে সেই ছবি বের করে ছবি বিশ্লেষণ করে এখন হয়তো কাছাকাছি, এক্ষেত্রেই বলা হচ্ছে যে হয়তো তারা কোনোভাবে তারা কোথায় আছেন সেখানে গোয়েন্দা নজরদারি করা হচ্ছে, তারা কোথায় যাচ্ছেন তারা যেন কোনো পালিয়ে যেতে না পারেন সেক্ষেত্রে। এবং তারা বলছেন যেহেতু স্পর্শকাতর মামলা, তারা একেবারে নিশ্চিত না হয়ে কাউকে গণমাধ্যমের সামনে নিয়ে আসা বা গ্রেপ্তার করে নিয়ে আসা সেই কাজটি তারা করতে চাচ্ছে না, তাদেরকে গতিবিধি করছেন, একেবারেই গোয়েন্দাদের হাতের মুঠোয় আছে বা তদন্তকারীদের হাতের মুঠোয় আছে। এবং সেই ক্ষেত্রে তারা আরও নিশ্চিত হওয়ার জন্য সর্বশেষ যে নিশ্চিতের বিষয়টি আছে সেটির জন্য হয়তো তারা চেষ্টা করে যাচ্ছেন। এবং এই বিষয়টি বলছেন যেহেতু একটি গুরুত্বপূর্ণ মামলা এবং দেশি এবং বিদেশেরও বিষয় আছে, এই ঘটনার পরে আসলে দেশের নিরাপত্তা নিয়ে অনেক ধরনের কথা আছে, যদিও এরপর থেকে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রণালয় নানানভাবে কাজ করছে এবং গোয়েন্দা নজরদারি বাড়াচ্ছেন এবং বিশেষ করে কূটনৈতিক জন্য আমরা দেখছি যে বাড়তি নিরাপত্তা। তো ফলে এই মামলাটি নিয়ে, এই তদন্তটি নিয়ে যাতে কোনো ধরনের কথা বা প্রশ্ন না ওঠে সেই জন্যই তারা কিন্তু একবারে চুলচেরা বিশ্লেষণ করে এবং সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য এবং সঠিক ব্যক্তিদেরকে গ্রেপ্তার করার জন্য তারা কিন্তু এই সময়টি নিচ্ছে। এবং এর জন্য আসলে যেহেতু তদন্তের ক্ষেত্রে কিছু ধরনের কৌশল কিন্তু আসলে যারা তদন্ত করে থাকেন তারা কিন্তু অবলম্বন করে থাকেন, সেটি হয়তো তাদের এইটা একটা খুব ল্যাঙ্গুয়েজ বা ভাষা হতে পারে যে একেবারে কাছাকাছি চলে এসছেন। মাসুদ কার্জন, শহীদুল্লাহ আজিম, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে এবার একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর।